এটা হচ্ছে সিরিয়াস একদম পারফোরেশনের আগে কন্ডিশন অ্যাপেন্ডিসাইটিসের। অ্যাকচুয়ালি আমার জীবনে যে কটা অ্যাপেন্ডিসাইটিসের রোগী দেখছি, ক্রনিক হোক অ্যাকিউট হোক, কোন সময় আজ পর্যন্ত অপারেশনে আমার পাঠাইতে হয় নাই। কথাটা বুঝছেন কিনা? এবং শুধুমাত্র একজন অ্যালোপ্যাথিক ডাক্তারের একজন বাচ্চারে তারা ভয় পেয়ে গেছিল, কাজে ওটা আমি বলুন না যে হোমিওপ্যাথির ব্যর্থতা। কিন্তু এই কেসটা ছিল একটা সাংঘাতিক কেস, অ্যাকিউটের খুব ক্রিটিক্যাল একটা কেস ছিল। অ্যাকচুয়ালি আপনারা দেখেন এটা কিন্তু বেশ আগেকার কেস, 2018 সালের। কিন্তু ওই যে অ্যাকিউট গুলা বাছাই করতেছি আপনাদের, যেটা সবচেয়ে সুন্দর শিক্ষামূলক এবং কনফিডেন্স বৃদ্ধি করবে এই ধরনের কেসগুলা, এই এবং তারও একটা সম্পূর্ণ কেস আমার নেওয়া ছিল। এইটা খুব ভালো মতো খেয়াল করেন, কারণ এটার মধ্যে প্রত্যেকটা কেসেই ভিন্ন ভিন্ন শিক্ষার ব্যাপার আছে। এই কেসটাতেও কিন্তু কিছু জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ এবং শেখার। প্রথমে বংশের রোগগুলাও খেয়াল দেখেন, এখানে পুরো কেসটা নেওয়া ছিল। বংশে ক্যান্সারের ইতিহাস আছে, অ্যাপেন্ডিক্স আছে, বংশে আছে, এবং হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির সমস্যা, এবং তার তৎকালীন সময়ের যে কষ্টগুলা ছিল আমি এখান থেকে দেখাইতেছি, বোঝানো হয়েছে। 16/4/2018 আমার কাছে আসে। তার পেটের ব্যথাটা নতুন না, 3-4 বছর যাবত ডান দিকে ব্যথা। আই থিঙ্ক হি ওয়াজ ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। এবং যে সময় আমার কাছে আসে তখন কিন্তু একদম অ্যাকিউট অবস্থা, 2-3 মাস পর পর ব্যথা দেখা দেয়, তীব্র চাপ ধরা ব্যথা, বেশি হাঁটলে পরিশ্রম করলে ব্যথা দেখা দেয়, বমি করে পেট খালি হলে ব্যথা কমে, পেট খালি থাকলে ভালো লাগে, ব্যথা থাকা অবস্থায় পায়খানা হয় না, মাঝে মাঝে রাতে জ্বর আসে। অর্থাৎ যা এনে যে কটা লক্ষণ দেখতেছেন তা কিন্তু অ্যাকচুয়ালি ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের। কিন্তু রুগী যখন আসলো আমার কাছে তখন এই কন্ডিশন, 2 দিন ধরে তীব্র ব্যথার সাথে জ্বর দেখা দেয়, সাথে শরীর প্রচন্ড দুর্বল ও অস্থির। তার স্ত্রীর বক্তব্য, রোগী প্রচন্ড দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ছে, বিশেষ করে পেট ব্যথা হলে। রোগটা নিয়ে খুব ভাবছে, ডাক্তার ইমিডিয়েট অপারেশনের কথা বলেছে, এরপর থেকে খুব ভয় পেয়েছে, অপারেশন করতে খুব ভয় পায়। রোগী ক্লান্ত কাতর মুখে স্ত্রীর বক্তব্যকে সাই দিলেন। শরীর দুর্বল লাগে, 3-4 বছর যাবত মাথা ঘোরায়, বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরে যায় ও পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। 2 বছর যাবত 2 পায়ের মাংস পেশিগুলোতে চাপানো ব্যথা, হাঁটাহাঁটি করলে ব্যথা বেশি হয়, বিশ্রাম নিলে কমে। পায়খানা কষা পরিষ্কার ভাবে হয় না, প্রস্রাব করা শেষের দিকে ভিতরের দিকে জ্বালা করে, পিপাসা কম, পানি বাজে স্বাদ ও গন্ধ লাগে, হতে তো লাগে, মোজা পড়লে পায়ের তলা ঘামে ও গন্ধ হয়, স্বপ্ন দেখলে মনে থাকে না, অন্ধকারে ভূতের ভয়, কবর দেখলে ভয়, কাটা ছেঁড়া রক্ত দেখলে ভয়, একা একা থাকতে খারাপ লাগে, গরুর মাংস, সবজি, দুধ পছন্দ, তবে ডিম অপছন্দ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি পুরো কেস, মানে মোটামুটি টোটাল কেসটা এনে আছে। পায়খানা প্রস্রাব এগুলা সবকিছু সহ সময় নেওয়া হয়েছে, এগুলা শুদ্ধাই আছে। স্ত্রী পর্যবেক্ষণ, মেন্টাল লক্ষণ, এগুলো আমি আলাদা আলাদা ভাবে লিখছি, যেন আপনারা যখন অ্যানালাইসিস করবেন এই শিটটা নিয়ে, তখন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং সাধারণ যে লক্ষণগুলো ছিল এগুলো নিয়ে উল্লেখ করছি। তো সেই সাথে ওই দিন প্যাথোলজি রিপোর্ট দেন 16/4 প্যাথোলজিক্যাল রিপোর্ট 18 সালের। ম্যাকবার্নিস পয়েন্ট যে টেন্ডারনেস, সাথে ডানিলিয়াক ফোসাই, কৃমি সদি, মানে দেখতে আর কি লম্বাটে একটা ম্যাস, মানে যা হয় আর কি অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হইলে। তারা রিপোর্ট দিছে তীব্র অ্যাপেন্ডিসাইটিস। কোথায় পরীক্ষাটা, কোথায়? এই যে পরীক্ষা, এই যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তীব্রতা তরুণ অ্যাপেন্ডিসাইটিস, ওটা লিখছে তীব্র অ্যাপেন্ডিসাইটিস। ছবিটা ভালো আসে নাই, তবে এটা দেখলে পরে অনেক সময় বোঝা যায় যে কি পরিমাণ ইনফ্ল্যামেটরি কন্ডিশন চলতেছে এবং তার রেপার্টরি। আপনারা বলতে পারবেন কিনা কোন ওষুধ এটা, এই পেশেন্টের কোন ওষুধ বলতে পারবেন কে কে? এই আপনারা বলেন, সমস্যা নাই, আমি দেখতে গেলে। জাস্ট চোখ বুলাইতাছি। অনেকের প্রেসক্রিপশন সাইলেশিয়া করছেন, অনেকে আর্সেনিক করছেন, এটাই বলছি যে একটু ট্রিকি ব্যাপার আছে। আমি আজকে এইটাই হইলো শেখার বিষয় আমাদের, এই কারণে এই কেসটা চয়েস করছি। আমি জানি অনেকেই সাইলেশিয়া বলবেন, এবং রুগীর তো অবশ্যই আমি সাইলেশিয়া দিছি, কিন্তু আজকের প্রেসক্রিপশন সাইলেশিয়া নয়। কিভাবে সাইলেশিয়া হইলো আর কেন হইলো না
সেই ব্যাপারটা ইনশাল্লাহ আমি একটু পরে তুলে ধরতেছি। এই প্রেসক্রিপশন ছিল আর্সেনিক অ্যামালগাম। এই যে তার রেপার্টরি, আপনারা চোখ বলান একটু, তারপরে আমি আমার আলোচনায় ঢুকতেছি। এটাই শেখার বিষয় ছিল এই কেসটাতে, যে কোথায় কেন সাইলেশিয়া নয় এবং কখন সাইলেশিয়া। দেখা যাচ্ছে আশা করি, এবং সেই সাথে আপনারা বুঝতেও পারবেন যে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সময় রেপার্টাইজেশনটা কিভাবে আমাদেরকে নিতে হবে, এই ব্যাপারটাও আপনাদের কাছে অনেকটা সহজ হবে। কি ব্যাপার হচ্ছে এই কেসটাতে, কি রুব্রিক আপনি নেবেন এই রেপার্টরিতে, এটা আপনাদের শিখতে হবে খুব ভালো মতো। যারা যারা জানেন না, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে এখান থেকে যা শিখতে হবে তা হচ্ছে কি রুব্রিক আপনি নিবেন। এটা খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে রোগীর প্রমিনেন্ট কিছু লক্ষণ আমি এখানে নেই নাই, যার এক্সপ্লেনেশন একটু পরে আমি দিব। আর দেখবেন যে অনেক হালকা লক্ষণ, কমন লক্ষণ, যেমন ধরেন লোকাল লক্ষণ, ওয়াটার টেস্ট বিটার, ওয়াটার টেস্ট ব্যাড, অ্যাংজাইটি, বা অ্যাংজাইটি তো গুরুত্বপূর্ণ, বা এরকম নর্মাল লক্ষণ, লোকাল লক্ষণ আমি গুরুত্বের সাথে নিছি। আবার ওখানে লক্ষ্য করে দেখেন যে অনেকগুলা, আমি একটু পরে দেখামু, যে ফেটিড ফুড সোয়েট, এগুলা নেই। পা ঘামার মতো গুরুত্বপূর্ণ লক্ষণ বা কিছু মেন্টাল ইমোশনাল সিমটমস আমি নেই। এইটাই হচ্ছে, এবং এটা যে নেই, এটা কিন্তু হঠকারী কোনো কিছু না। একটা একটা রেপার্টাইজেশনের বা কেস ট্রিটমেন্টের সাইন্টিফিক প্রিন্সিপালস, একদম প্রপার প্রিন্সিপালস অনুযায়ী ওগুলা বাদ দেওয়া হয়েছে, এই কটা জিনিস নেওয়া হয়েছে। এটাকে বলে সিমটমস গ্রুপিং। আমার অনেক বইয়ে দেখবেন এই কথাটা আমি লিখছি, কিন্তু কোনো সময় ডেমনস্ট্রেশন দিতে পারি নাই যে সিমটমস গ্রুপিং কাকে বলে। এই কেসটাতে আপনারা দেখবেন যে সিমটমস গ্রুপিংটা কাকে বলে। আপনারা আগে লক্ষ্য করুন এই লক্ষণগুলো, পরবর্তীতে আমি এটা আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো যে কিভাবে সিমটমস গ্রুপিং এখানে ঘটছে। যে মাথা ঘোরানোর মতো হালকা সিমটমস, তবে এক পয়েন্টে ওইটা আমি নিছি, কিন্তু পা ঘামে বা খাবারের পছন্দের মতো লক্ষণগুলো নেই। এবং এটা হঠকারী না, নিজের একটা খামখেয়ালি না, যে একটা ওষুধ বানানোর জন্য নেওয়া, ব্যাপারটা এরকম না। আশা করি আপনারা এতক্ষণে রেপার্টরিটা দেখছেন, স্ক্রিনশট রাখার দরকার পড়লে রাখছেন। এবং আমি এখন পরবর্তী অংশটাতে প্রসিড করি। প্রেসক্রিপশন ছিল আর্সেনিক অ্যামালগাম, এনে 15 ড্রপ। এটা বানানোর সময় লিখতে ভুল করছে, 15 ড্রপ বলতে কিছু না, এখানে অ্যাকচুয়ালি আর্সেনিক অ্যামালগাম দিছিলাম পানিতে গুইলা 6 থেকে 8 ঘন্টা পর 5 দিনের জন্য। কে যেন বলছেন যে আর্সেনিক অ্যামালগাম এত ডোজ কেন, ইনশাল্লাহ এই প্রশ্নটা করেন, পরে আমি পরে উত্তর দিব এত ডোজ কেন। তবে কথা হইলো যে অস্থিরতা, দুর্বলতা এবং রেপার্টরিতে আপনি দেখছেন অন্যান্য সমস্ত লক্ষণের ভিত্তিতে আর্সেনিক অ্যামালগাম নির্বাচন করা হয়েছে। এবং তারপর 17 এপ্রিল সে আমার কাছে আসে। 17 এপ্রিল আসে একদিন পরে, লক্ষ্য করেন আমি প্রেসক্রিপশন করছি 16 এপ্রিল, আসছে 17 এপ্রিল। কথা হচ্ছে ওই দিনই যেদিন আমার কাছে আসছে, সেই দিন আমি ওখানে তারে ওষুধ খাওয়ায় বসায় রাইখে তারে আমি পাঠাইছি প্যাথোলজিক্যাল টেস্ট করার জন্য, যে এটা যদি পারফোরেশন হয় ভালো জায়গা থেকে টেস্ট করেন আরেকবার। যদি এটা পারফোরেশনের উপক্রম করে তাইলে আমাকে অবশ্যই তাকে হসপিটালে পাঠাই দিতে হবে ট্রিটমেন্ট করার জন্য। আমার ওষুধে যদি উন্নতি হয়, যদি ইনফ্লামেশন একটু হলেও কমে, একটু যদি কম প্রবলেম দেখায়, তাহলে আমি এই রোগীকে 5 দিনের ওষুধ দিয়ে পাঠাই দেবো। এটা হলো আমার নিয়ম। মানে প্রেসক্রিপশন অলরেডি 5 দিনের করছি, কিন্তু তারাই শুধু বলছি যে আপনি, কিন্তু তারা পরীক্ষা করছে, কিন্তু ওই দিন আর রিপোর্ট দেখায় নাই। রোগীর জ্বর বিকালের দিকে কমে গেছে, সকালে প্রেসক্রিপশন করার পরে তারা একদিন থাইকে, কারণ টাঙ্গাইলের আশেপাশেই বাড়ি আছিল তাদের, আমার পরিচিত লোক, থাইকে পরের দিন সকালবেলা তারা চেম্বারে আসে হাসি মুখে, জামাই বউ 2 জন। 17 তারিখে রিপোর্ট, 17 তারিখে তুইলা নিয়ে। এবং সেখানে দেখা গেছে কি যে তার আসলে এখন আর ইনফ্লামেশন নাই, শরীরেও ইনফ্লামেশনের কোনো লক্ষণ ছিল না। এবং শুধু একটা রাইট, খুব ছোট, খুবই আকারে ছোট একটা রেনাল ক্যালকুরি, যেটা আসলে ভালো মেশিন ছাড়া ধরা সম্ভব না, এটা ধরে দেখাই দিছে। এবং সেই সাথে তার মানে কতটুকু স্ক্রুটিনাইজ করা হয়েছে, মেডিনোভা টাঙ্গাইলের সবচেয়ে ভালো প্যাথোলজিক্যাল সেন্টারের একটা। কাজেই এখানে মেশিন সব আপডেট, আমি ভিতরে যাই দেখছি।
তো কাজেই সেখান থেকে যখন ভালো রিপোর্ট আসছে আমি ওষুধ চেঞ্জ করে ফেলছি। পরের দিন আর্সেনিকাম অ্যালবাম তার আগেরটা বন্ধ করে 1M দিয়ে 3টা ডোজ দিছি 12 ঘন্টা পর পর, এরপর লাগবে না, কারণ তার মধ্যে লক্ষণ নাই। এখন জাস্ট যেন রিল্যাপস না করে এবং ভাইটালিটি ইমপ্রুভ করছে, ওষুধ 100% কারেক্ট। এর সাথে তো আর পরিষ্কার না 24 ঘন্টার মধ্যে পারফোরেটরি স্টেজ থেকে ইনফ্ল্যামেশন হাওয়া হয়ে গেছে গা, এটা তো আর কতটুকু ওষুধ যদি অ্যাকুরেট হয় তখন এই ঘটনাটা ঘটতে পারে, আপনারা জানেন। তো কাজে আমি 1M চলে গেছি, 3টা ডোজ দেওয়া দিছি পানিতে, 12 ঘন্টা পর পর সে খাবে বাস। তারপর এখন আপাতত কোনো ওষুধ খাবে না। এই যে হচ্ছে তারপরের রিপোর্টটা, যেখানে পরবর্তীতে নর্মাল আসলো পরের দিন 17 তারিখ। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে এই যে 17 তারিখ পরের দিন নর্মাল আসলো, এবং তার সমস্ত ছবিও এখানে আছে, আগেরটারও ছবি আছে, পরেরটারও ছবি আছে। 22 এপ্রিল সম্পূর্ণ আরোগ্য। আসলে এই সময় সে সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে 22 এপ্রিল। এইখান থেকে এলো কাহিনী শুরু, যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। এই 22 এপ্রিল আমি যখন দেখলাম যে রোগীটা সম্পূর্ণরূপে আরোগ্য, এইবার তার আমি কি প্রেসক্রিপশন করব? এইবার তার আমাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন প্রদান করতে হবে, যেন এই রোগটা কোনোদিন মানে ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেটটা যেন কোনোদিন রিঅ্যাপিয়ার না করতে পারে, সেই সাথে রোগীর যেন সমস্ত রকমের প্রবলেম সলিউশন হয়। এইবার আমি কি করলাম, আবার নতুন করে পুরা কেসটা, যারা হানিম্যান বলেন, ওভারভিউ করা, ওই দিনের লক্ষণগুলা 22 এপ্রিলের লক্ষণগুলো আবার লেখলাম। জ্বর নাই, পেট ব্যথা নাই, ফিজিক্যাল উইকনেস নাই, পায়ের ঘাম, তারপরে সে আসলে কাটাছিড়া রক্ত নিয়ে আসার ভীতি আছে একটা, প্রেসারে তার অ্যামোলোরেশন জেনারেলি, ঘামে গন্ধ আছে, ব্রোম হাইড্রোসিস, দুধ খাইতে চায়, ড্রাই কোল্ড ওয়েদার, ড্রাই কোল্ড মানে শীতকালে তার প্রবলেম গুলো বৃদ্ধি পায়, সকালবেলা তার দুর্বল লাগে ঘুম থেকে উঠতে, এবং পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পরে দুর্বল লাগে, এতই দুর্বল যে মাথা ঘোরায়, একটা উইকনেস অ্যালং উইথ ভার্টিগো, একটা নোট রাখছিলাম সাইলেশিয়া এবং ফসফরাস, সাপের স্বপ্ন দেখে, এটা খুব প্রমিনেন্ট, বারবার দেখে। আমি এইবার চলে গেলাম একবারে আগের কেসে, এই কেসটাতে, ওই যে শুরুর কেসে, যে তার কি কি লক্ষণ ছিল। পায়খানা কষা পরিষ্কার ভাবে হয় না। দেখেন লক্ষ্য করে সিমটমস গ্রুপিংটা কিভাবে হয়েছিল তখন। প্রথম কথা হইলো রোগীর অ্যাকিউট টাইমে কি কি প্রবলেম দেখা দিছে সেইগুলা নিয়ে প্রথমে রেপার্টাইজেশন করা হয়েছে। ক্রনিক নয়, অ্যাকিউটের সাথে যা যা রিলেটেড, জ্বর, পেট ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, অস্থিরতা, পিপাসা কম, পানি বাজে স্বাদ, দেন এখান থেকে এগুলা নেই নাই, নিচে হইলো এই পিপাসা কম, পানি বাজে স্বাদতে তো লাগে। এখানে এই যে তার যে ক্রনিক ব্যথা, চাবানো ব্যথা, মাথা ঘুরে, এগুলা কিন্তু ক্রনিক গুলা নেওয়া হয় নাই। মোজা বলে পায়ের তলায় ঘামে গন্ধ হয়, নেই নাই। স্বপ্ন দেখলে মন থাকে না, এই সময় সে ইয়ের কথা কয় নাই, যে ভূতের ভয় টয়, এগুলা কিছুই নেওয়া হয় নাই। ইনজেকশনে ভয় নেওয়া হয় নাই। খাবারের পছন্দ প্রথমবার নেওয়া হয় নাই। নেওয়া হইলো কোন সময়? এই আজকে যখন আমি ক্রনিক ট্রিটমেন্ট করবো, গ্রুপিং অফ, এটারে বলে গ্রুপিং অফ সিমটম, সিমটোমেটোলজি, যে বইটা আজ পর্যন্ত দুনিয়াতে পয়দা হয় নাই, যেটা পয়দা হওয়া উচিত ছিল, যেটার কথা আমি বারবার বলি, সিমটোম্যাটোলজি। এই যে হলো সিমটোম্যাটোলজির ফেরকা, এনে হইলো আমি এইবার তার ক্রনিক রেপার্টাইজেশন করলাম, ক্রনিক লক্ষণগুলা, তার যে প্রমিনেন্ট লক্ষণগুলো আছে তা নিয়ে। আপনারা একটু রুব্রিক গুলা খেয়াল করেন, কতক্ষণ, 1 মিনিট একটু চোখ বুলান, তারপর আবার আমি কথা বলতেছি। লক্ষ্য করেন এখানে কি কি নিছি আমি। তার কষা, তার পায়খানা শক্ত, তার ইনজেকশনে ভয়, তার পায়ের গন্ধ, ভূতের ভয়। দেখেন এবার কিন্তু আমি আর লোকাল সিমটমস এর দিকে তো আমার মনোযোগ নাই। আপনারা দেখেন এখানে শুধুমাত্র প্রথম 2টা বাদে কোনো লোকাল সিমটমস নাই, সব জেনারেল অথবা মেন্টাল ইমোশনাল, এছাড়া কোনো সিমটমস নাই। খেয়াল করে দেখেন কিভাবে গ্রুপিং করা হয়, একটু চোখ বুলান। এবং অবশ্যই ডান পাশের ইন্টেন্সিটি গুলাও খেয়াল রাখবেন। যে কোনো বুদ্ধিমান মানুষ একটা রেপার্টরিতে ইন্টেন্সিটির দিকে লক্ষ্য রাখে, প্রয়োজন হলে প্রশ্ন করবেন যে কিভাবে আমি এই ইন্টেন্সিটি পাইলাম। আমি আশা করব যে আপনারা এতক্ষণে গ্রুপিং অফ সিমটমস ব্যাপারটা বুঝতে পারতেছেন, যে কিভাবে সিমটমস রে গ্রুপ করতে হয় বা একটা লেয়ার রে আইডেন্টিফাই করতে হয়। যেমন প্রথমে আমি অ্যাকিউট লেয়ার নিয়ে কাজ করছি, ওইখানে আমি অ্যাকিউট সিমটমস, রোগীর প্রতিনিয়ত যে কন্ডিশন আছে তার থেকে বিচ্যুত কন্ডিশনটাই কিন্তু আমি উঠে আনছি। আর এখন আমি কি করলাম, ক্রনিক কন্ডিশন নিয়ে কাজ করলাম। আপনি দেখেন ক্রনিক কন্ডিশন নিয়ে যখন আমি কাজ করতেছি, তার মায়াজমেটিক কন্ডিশন নিয়ে যখন কাজ করতেছি, তখন আমি
ইচ্ছাকৃতভাবে রুগীর লোকাল সিমটমস এর উপরে গুরুত্ব কমাই দিছি। এবার বুঝতেছেন যে কেসের অ্যাপ্রোচের কথা যে আমি বলি, যে বিভিন্ন কেস অ্যাপ্রোচের দিকে লক্ষ্য রাখতে হবে। একটা কেস প্রথমে হাতে নিয়ে ভাবতে হবে এই কেসের অ্যাপ্রোচটা কি হবে। আমার এই কথার গুরুত্বটা আশা করি এই কেসে আপনাদের কাছে সুস্পষ্ট হবে। যে এবং সেই সাথে আপনারা এটাও দেখতে পাবেন যে একটা ক্রনিক স্টেটের মধ্যে থাকা, এটা কিন্তু একটা অদ্ভুত কেস, তাই না? কারণ তার কিন্তু এখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু তার এই অ্যাপেন্ডিসাইটিস কিন্তু তার ক্রনিক স্টেট, এবং তার যখন এই অ্যাকিউটটা চলে গেছে, আমি যখন তার পরবর্তীতে ট্রিটমেন্ট করছি তখনও কিন্তু যদিও অ্যাকিউট ইনফ্ল্যামেশন হয় নাই, কিন্তু তার পেট ব্যথা কিন্তু আরো কিছুদিন পরে দেখা দিছে দুই একবার, এবং পরে ক্রনিক ওষুধ চলার পরে এটা বলে প্রিডিসপোজিশন, এই প্রিডিসপোজিশনটা চলে গেছে পরবর্তীতে। আপনারা নিশ্চয়ই তেল ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারতেছেন এই কেসটাতে, এবং কিভাবে এই ক্রনিকের মধ্যে থাকা অ্যাকিউটের ট্রিটমেন্টটা করতে হবে এইটার ব্যাপারে আশা করি আপনারা একটা সুস্পষ্ট দিক নির্দেশনা এই কেসটার থেকে পাওয়া গেছেন বা পাবেন। এইবার আমরা পরের স্লাইডে যাচ্ছি, দেখি আমরা তারপরে কি করলাম আমি। এবং এই দিন কি প্রেসক্রিপশন হইলো, এই অনেকে যে প্রেসক্রিপশনটা চিন্তা করছেন সাইলেশিয়া, আপনাদের চিন্তাটা ভুল না, কিন্তু অসময়ে চিন্তা। ব্যাপারটা বুঝছেন কিনা, যে সময় যে খাবার খাওয়ানো যাবো না, অ্যাকচুয়ালি এই প্রেসক্রিপশন রুগীটা হলো ক্রনিক সাইলেশিয়া, কিন্তু তার মধ্যে দেখা দিয়েছিল অ্যাকিউট আর্সেনিক অ্যামেলবাম। তো কাজে আগে আর্সেনিক অ্যামেলবাম দিয়ে অ্যাকিউট লেয়ারটা কাইটা যাওয়ার পর, সর্বশেষ লেয়ারটা কাইটা যাওয়ার পর তারপর আমরা ক্রনিক সাইলেশিয়ার স্টেটটাতে কাজ করা শুরু করলাম। আশা করি আপনাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার, না হলে আপনাদের প্রশ্নোত্তর সেকশনে যাই আমি পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। তো এইবার সাইলেশিয়ার প্রেসক্রিপশন, এবং এই রোগী কিন্তু পরে ভালো হয়ে গেছে আল্লাহর রহম। আমরা এই কি টেকওয়ে থেকে কি মানে এখানে মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি আছিল? আন্ডারস্ট্যান্ডিং অফ কেস ইন এ মিঙ্গল কন্ডিশন অফ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক স্টেট সিমটমস, ক্রনিক এবং অ্যাকিউটের মিশ্রিত অবস্থা থেকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য পেশেন্ট রিলেশন টু, রোগীর সাথে লক্ষণের সম্পর্ক কি, এটা আমার ক্রনিক লক্ষণ, এটা আমার অ্যাকিউট লক্ষণ, এটা আমার রোগীর বর্তমানে লেয়ারকে রিপ্রেজেন্টেশন করে, বর্তমান লেয়ারকে রিপ্রেজেন্টেশন করে না, এটা কমন লক্ষণ। কমন লক্ষণ হইলেও এটা কি বর্তমান প্যাথোলজির সাথে যায়, বা বর্তমান ওষুধের যে পিকচার আছে তা গঠন করতে গিয়ে এটা সহযোগিতা করবে না করবে না। এই যে প্রশ্নগুলা, এই আন্ডারস্ট্যান্ডিং আপনাদের থাকতে হবে একটা সঠিক কেস ট্রিটমেন্ট করতে গেলে। এবং তারপর কি, গ্রুপিং অফ লেয়ার্ড সিমটমস অফ রিপার্টাইজেশন, গ্রুপিং অফ লেয়ার্ড সিমটমস, অর্থাৎ আমি একটা লেয়ার যদি বুঝি যে একটা লেয়ার আছে, সেখানে কিভাবে আমি গ্রুপিং করবো লক্ষণের, তার একটা সুস্পষ্ট দিক নির্দেশনা কিন্তু আজকের কেসটাতে আছে। রিলেশনশিপ বিটুইন ক্রনিক অ্যান্ড অ্যাকিউট স্টেট অফ পেশেন্ট, কিভাবে ক্রনিক আর অ্যাকিউট দুইটা সম্পর্কিত, দ্য কন্টিনিউয়াম থিওরি, আমি যারা আগে বলছিলাম, যারা গুরুত্ব দিচ্ছেন, যারা পড়ছেন, তারা আরো পরিচ্ছন্নভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। আর এই কয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় ছিল আমাদের এই কেসটাতে। আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে এখন পরিষ্কার হয়েছে। আমি এখন আপনাদের প্রেজেন্টেশন ক্লোজ করে দিচ্ছি, এবং আমি এখন এই কেস আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই, যেন আপনারা পরবর্তীতে স্টাডি করতে পারেন। এবং আমি এখন আপনাদের জাস্ট একটু পানি খেয়ে আমি এনেই আসি, আমি আপনাদের কোশ্চেন নেব, কোশ্চেন এন্ড অ্যান্সার নেব। আপনারা একটু আপনাদের নোটগুলোতে চলবেন, হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, সময় নষ্ট করবেন না, কারণ অলরেডি 11টা বাজে গেছে। জি, কৃষ্ণপদ দাস, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, খুব সুন্দর আলোচনা, আজকে অনেক কিছু শিখতে পারলাম। বিশেষ করে যে অ্যাকিউট ক্ষেত্রে, মানে ক্রনিক ক্ষেত্রে যে অ্যাকিউট আসে এবং তার সাপ্রেশনটা, যে প্রথম কেসে যে সাপ্রেশনটা একটা মেডিসিন দিয়ে অবমুক্ত হওয়ার একেবারে একটা ক্লিয়ার রেমেডি প্যাটার্ন দেখাই দিল। এবং এই ক্লিয়ার রেমেডি প্যাটার্ন দেখালেও ওইখানে আমাদের ম্যানেজমেন্ট হিসেবে কি কি মাথায় রাখতে হতে পারে সেই বিষয়গুলো একেবারে ক্লিয়ার। হ্যাঁ, এটা খুব চমৎকার বুঝাইছে। আপনি খুব মনোযোগ দিয়ে দেখছেন, কাজেই আপনার মধ্যে শিক্ষাটা ঢুকবে। যে আর হৃদয় যত উন্মুক্ত থাকবে, তার কাছে শিক্ষাটা তত বেশি ঢুকবে। আপনি একদম প্রত্যেকটা পার্টিকুলার বলতে পারছেন কৃষ্ণপদ দাস, যে আসলে এখানে শিক্ষণীয় কি কি বিষয় ছিল। থ্যাংক ইউ। কোশ্চেন আছে স্যার? এইখানে আমার একটু প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে কি,
যে আমরা সেকেন্ড প্রেসক্রিপশনের সময় আর্সেনিকটা খুব সম্ভবত আপনি যেটা বললেন যে গ্লোবিউলস অর্থাৎ ড্রাই ডোজে দেওয়া হয়েছে, এবং লাস্টের কেসের ক্ষেত্রে যেটা আমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে না না, water প্রথম কেসটাতে তো আমি লিখে দিছি পানিতে গুলাইয়া প্রথমে 4 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপর 8 ঘন্টা, এইভাবে। আমার যদি লিখতে ভুল হয় অন্য কথা, দেখবেন আমি যে হোয়াটসঅ্যাপে যে ডিরেকশনটা দিছি ওটা কি আচ্ছা, পানিতে গুলাইয়া ছিল না? জি স্যার, তাহলে স্যার আমি ওই জায়গাটা হয়তো মিস করে আমারও গেছি। ভুল হইতে পারে, আমি ওইভাবে যেভাবেই দেই। শুনেন একটা কথা বলি, যে আপনি ওইখানে ড্রাই ডোজই দেন আর পানিতে গুলাইয়া দেন। পানিতে গুলাই দিলে একটু দ্রুত রিজলভ হবে এবং একটু ঘন ঘন দিতে পারবেন। কিন্তু মানে ড্রাই ডোজ দিলেও অপরাধ হবো না, পানিতে দিলেও অপরাধ হবো না। ব্যাপারটা বুঝাইতে পারছি কৃষ্ণপদ দাস? যেমন হয় তাই থাকুক, ওষুধ এটাই লাগবে, এই জি আর কি স্যার, ব্যাপারটা। ধন্যবাদ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। সাইফুল ইসলাম খান। হ্যাঁ, সাইফুল ইসলাম খান, প্লিজ। ধন্যবাদ ভাইকে সুন্দর কেস শেয়ার করার জন্য। তো আসলে ওই যে আপনি যেটা বিষয়টা বললেন যে ওই যে গ্রুপিং সিনড্রোম নিয়ে আজও কেউ কেউ কিছু করেনি বা বই লেখেনি, তো না এই না, ক্ষেত্রে লিখতে পারে, আমি হয়তো জানি না, আমি আচ্ছা যতটুকু আচ্ছা আচ্ছা, জানি তো এই ক্ষেত্রে আমার চোখে আপনার পড়ে আর কি। পক্ষ থেকে কোনো সামনে কিছু আসতেছে কিনা, আর যদি এই ধরনের কিছু আসে তাহলে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কিছু এখানে ডোনেট করতে পারি বইটাকে বাজারে বাহ, আনার জন্য। চমৎকার চমৎকার। হ্যাঁ ব্যাপারটা হইলো, আমি তো চাই আপনারা এগিয়ে আসেন, একা এক হাতে কত কাজ করবো। ব্যাপারটা বুঝছেন? আহেন না, এগিয়ে আসেন, আমি আপনার সহযোগিতা করি। আমারই লিখতে হবে, এটা কেমনে কথা? আমার যারা স্টুডেন্ট তারা যদি দুনিয়াতে কিছু না নেন, তাহলে তো আমি ব্যর্থ। কথাটা বুঝছেন কিনা? আপনারা এগিয়ে আসেন, আর আমার তো ইচ্ছা আছে, আমি তো বারবার বলি, কিন্তু ভাই আমার অনেক কাজ এখন করতে হচ্ছে, যা এটার সাথে অনেক জরুরি কাজেই। আর আপনার তো আমি ধরেন আমাদের কমিউনিটিতে যা প্রয়োজন এটা তো প্রয়োজন, কিন্তু তার আগেও তো অনেক কিছু প্রয়োজন যেগুলো নাই, তাই না? এগুলা আমি তো বসে থাকি না, আমি কাজ করি, কিন্তু 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 একা করে সামাল দিতে পারতেছি না। আপনারা এগিয়ে আসেন, আমরা তৈরি করি এগুলা, সমস্যা নাই। আমাদের রাইটার্স টিম আছে, যদি আপনি আগ্রহী থাকেন তাহলে ওই রাইটার্স, আমাদের যে রাইটার্স ফ্যাকাল্টি আছে ওইখানে আপনি আপনার নাম দিয়ে দেন। বেশ কয়েকজন আমরা রাইটার্স ফ্যাকাল্টি, মাহফুজ ভাই হয়তো এই ব্যাপারে হয়তো লাস্টে একটা ডিরেকশন দিয়েন। আমি আপাতত বলি যে রাইটার্স ফ্যাকাল্টিতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ লোক পাই, আমি প্রজেক্ট দেব, আমি তদারকি করব এবং আপনারা লিখবেন, আমি লিখবো, সবাই মিলে কাজটা করব। রাইটার্স ফ্যাকাল্টিতে আপনারা যারা যারা আগ্রহী, যে প্রবন্ধ লিখবেন, নিবন্ধ লিখবেন, বই লিখবেন, এই আমাদের আইডিয়া গুলা জি জি। ফ্যাকাল্টি নিয়ে আমরা আরেকটু ওনাদের অবজার্ভ করি, কারণ হ্যাঁ হ্যাঁ, বললাম আর কি, ক্লাসের আরেকটু আগাক, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে এটাই এটা মাহফুজ ভাইয়ের দায়িত্বে আছে। ফ্যাকাল্টিটা নিয়ে আমরা কাজ করতেছি, উনি অবজার্ভ করতেছেন, ই করতেছেন, আপনাদেরকে জানায় রাখলাম। যখন সময় হবো তখন দেরি করেন না, এই আর কি, যদি আপনারা চান। এই যে ঠিক আছে। লক্ষণের মূল্যায়ন গুলো আসলে যে কোন কোন রুব্রিক গুলা কোন সময় নেব, এটা সব থেকে বেশি আমাদের একটা উইকনেস, যেটা আসলে এই যে একদম আপনি এক এক সময় এক একটা মূল্যায়ন করলেন, এটা মূল্যায়ন করলেন না, এই বিষয়টার জন্য আমরা কিভাবে কি করতে পারি, মানে এটা যে বিষয়টা একটু বলতেন কিছু। এই যে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করলেই তো আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এখন যদি নিজের আক্কেল বোধ একবারই না কাটান, আপনার তো আর এখন বই লাগতেছে না, কারণ আপনি আজকে হাতে কলমে একটা কেস থেকে ডিরেকশন পাইলেন। এখন এটা যদি অ্যাপ্লিকেশন না করেন, এটা যদি চর্চা না করেন, তাহলে তো সব চলে যাবে। এর চাইতে বেশি ডিরেকশন এখন কোন বইতে পাবেন আর? আপনার জন্য তো আর লাগতেছে না। আজকে তো আপনি আমার কেস থেকে তো পরিষ্কার ভাবে দেখতে পাইছেন যে কিভাবে এই গ্রুপিংটা করতে হবে, তাই না? হুম। জি, আকবর হোসেন। হ্যাঁ, আকবর হোসেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আজকের কেসে অনেক কিছু আমরা আর কি নতুন কিছু জানতে পারলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম। স্যার, একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলতে কি, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আপনি ওই যে দ্বিতীয় কেসে, প্রথম কেসে তো কৃষ্ণপদ স্যার বলেই ফেললো, ওটা আর আমি বললাম না। দ্বিতীয় কেসে যে আপনার একটা অ্যাক্সিডেন্টের রোগীকে আমরা বেশিরভাগ কোনো ক্ষত বা কোনো সেলাইয়ের কিছু থাকলে আমরা তখন চিন্তা করি ক্যালেন্ডুলা দিয়ে এটা পরিষ্কার করার জন্য। এক্ষেত্রে আচ্ছা, আপনি এই ম্যানেজমেন্ট দিছিলেন কিনা এটা জানার না, জন্য। আমি এই ম্যানেজমেন্ট দেই না। ক্যালেন্ডুলা খুব চমৎকার ভাবে আমি ব্যবহার করছি, তবে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। ক্যালেন্ডুলার যদি যখন আপনি ওয়াশ করবেন, তখন মাদার টিংচারটা একটু বেশি পড়লে প্রথমে একটা বাজে সাপুরেশন হয়, এটা ভুলেন না। বিশেষ করে যারা মলম ব্যবহার করেন, আমার যদি বললাম না যে ইনজুরির প্রচুর রোগী আমি দেখছি, সেখানে যাদের ওই মলমটা একদম পাতলা করে না দিলে, একটু বেশি বললেই অযথা একটা সাপুরেশন, প্রথম একটা অ্যাগ্রাভেশন হয়, বাজে অ্যাগ্রাভেশন, ঠিক আছে?
প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দেখেন ওনার ইনজুরি হলো চোখে, আর অন্যান্য জায়গায় যেগুলো বায়োডিন দিয়ে তো হসপিটালে ওয়াশ করে দিছে। তৃতীয় কথা হলো ইনজুরির থেকে ইনফেকশন এবং সাপুরেশন, এটা আর্নিকা কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবে কভার করে। ব্যাপারটা বুঝছেন কিনা? কারণ আমি দেখলাম যে তার প্রাথমিকভাবে যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের দরকারটা থাকে, যেখানে আমাদের ক্যালেন্ডুলা ব্যবহার হয়, অবশ্যই করা যাইতো, কিন্তু করার প্রয়োজন পড়তেছে না, ওটা হসপিটাল দিয়ে করে দিছে অন্য ওষুধ দিয়ে, বায়োডিন ফায়োডিন দিয়ে। কথাটা বুঝছেন কিনা? তাহলে অযথা কেন আমি হ্যাঙ্গামার মধ্যে যাবো এই। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের ওই ধরনের রোগী আসলে, সিচুয়েশন আসলে, আমি যেভাবে বললাম যে অতিরিক্ততা না, খুব পাতলা করে ক্যালেন্ডুলার মলম অথবা ক্যালেন্ডুলার এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ইনজুরির ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। তবে আমার এটা পছন্দ না এই কারণে যে এটা করলে অনেক সময় একটা আজের অ্যাগ্রাভেশন হয়। আপনার এই অভিজ্ঞতা কি আমি জানি না, আকবর ভাই, আপনার যদি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থাকে বলেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। মানে এটা যদি সমর্থিত। না না, ঠিক বলেছেন স্যার, যে যারা হাসপাতাল থেকে আসে তাদের হয়তো অত প্রয়োজন হয় না, কিন্তু যদি সরাসরি আসে সেক্ষেত্রে হয়তো আমরা পানিতে দিয়ে আমরা করি। প্রচুর ব্যবহার করছি, ক্যালেন্ডুলা এখনো করি, লাগতেই পারে। কথাটা বুঝছেন? এবং এটা হ্যাঁ, বুঝতে পারছি। আর তৃতীয় নম্বর কেসে একটু মানে এই জিনিসটা আমাদের আসলে, এটা আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। স্যার আপনি যে কেস ট্র্যাকিংটা করলেন, এটা এই যে অ্যাকুইডটা, আমিও এটা নিয়ে এর আগের একবার প্রশ্ন এটাই করেছিলাম, যে অ্যাকুইড ক্ষেত্রে যে আমরা প্রথমবার যে অ্যাকুইডের উপর আমরা ট্রিটমেন্ট করলাম, আর সেকেন্ড টাইমে মায়াজমেটিক বা অনেক ক্ষেত্রে গেলাম, সেক্ষেত্রে যখন আমরা সিমটম নেব, সেটা কি প্রথমেই আমি টোটাল সিমটম নিয়ে বাছাই করে এটা ট্রিটমেন্ট করব, নাকি অ্যাকুইডটা নেওয়ার পরে পরবর্তীতে পেশেন্ট সেকেন্ড বার আসলে তখন আমি কি টোটালিটি সিমটমটা নেব কিনা, ক্রনিকের সিমটমটা নেব কিনা? আজকে তো দেখলেন কেসটাতে অ্যাকচুয়ালি মূলনীতি হচ্ছে কোনটা এই লেয়ারের অ্যাক্টিভ সিমটমস। ব্যাপারটা এমনও কেস পাইতে পারেন আপনি যেখানে অ্যাকিউট আর ক্রনিক একই। ব্যাপারটা বুঝছেন কিনা? সেখানে সব লক্ষণই, এটা আপনার বুঝতে হবে, একটু খুব গভীরভাবে অনুধাবন করতে হবে যে আমরা কি শিখছি হেরিং এর ল অনুযায়ী, যে একটা ব্যক্তি, একটা রোগীর দেহের সর্বশেষ যে লক্ষণ গুচ্ছ উদ্ভূত হবে, সেটা হচ্ছে তার ওষুধ নির্বাচনের জন্য বা ট্রিটমেন্টের জন্য প্রপার সিমটোম্যাটোলজি, তাই না? আমার এই রোগীতে ব্যতিক্রম ধর্মী কিছু লক্ষণ পরিচ্ছন্নভাবে আলাদাভাবে উদ্ভব হয়েছে, তাহলে আমি কেন ক্রনিকের সাথে গোলামো? তাহলে এটা সম্পূর্ণ নিষিদ্ধ ক্রনিক। আর আমার দেখবেন অনেক বইতে, রেপার্টরির বই সহ অনেক বইতে এটা লেখা আছে যে অ্যাকিউট এবং ক্রনিক এই দুইটা গোলায় ফেলা হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের ভুল। ব্যাপারটা বুঝছেন কিনা? একই প্যাথোলজি, ক্রনিক স্টেটেও তো তার অ্যাপেন্ডিসাইটিস আছিল, এখন না অ্যাকিউট হয়েছে, রোগ কিন্তু একই, কিন্তু আমাদের সামনে ওই রোগের নামটার আসলে কোনো গুরুত্ব নাই। স্টেট অফ দ্য পেশেন্ট, এই কারণে বলা হয় আমরা রোগীর চিকিৎসা করি। বুঝাইতে পারছি জিনিসটা? আমাদের স্টেট অফ দ্য পেশেন্ট এন্ড সিমটোম্যাটোলজি অফ দ্য পেশেন্ট হচ্ছে আমাদের পথ নির্দেশক। এবার বুঝছেন রোগের নাম কেন আমাদের পথ নির্দেশক না, এবং কেন রোগীর লক্ষণ আমরা কিভাবে লক্ষণ আমাদের পথ নির্দেশক হয়ে দাঁড়ায়। আশা করি এই কেসটার থেকে আপনার কাছে পরিষ্কার। জি স্যার, আমি এই থিওরিতে চলতাম, কিন্তু অনেকেই আমাকে এভাবে বিভ্রান্ত করতো, না এভাবে হয় না। স্যার আজকে সবচেয়ে আমি মানে 100 ক্লিয়ার হইলাম স্যার, আমি কিন্তু এই থিওরিতে চলতাম স্যার। মাশাআল্লাহ, যদি নিজের ভিতরে জোর না থাকে, কিন্তু যখন আপনি জানেন সায়েন্টিফিক্যালি দিস ইজ দ্য ওয়ে, দেন ইউ হ্যাভ নো স্কোপ টু বি কনফিউজড, রাইট? জি স্যার, এটা তো আমরা তো মানে নতুন ডাক্তার হিসেবে হচ্ছি, আমরা তো নতুন, যার ফলে আমরা তো কনফিউজ এই জন্য হই, যদি কোনো কেউ আমাদের সিনিয়র ডাক্তাররা এরকম অ্যাপ্রোচ করে, সেক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই স্যার। এই কারণে আজকের ক্ষেত্রে আমার কথাও নেবেন, কারো কথাই মাথায় নেব না স্যার। সায়েন্সটা মাথায় দিবেন, আপনার মাথায় থাকবে সায়েন্স, আপনার মাথায় থাকবে। আমি দেখেন কি বললাম এতক্ষণ বইরা, যে রোগের নাম বা রোগীকে দেখতে হবে হানিম্যান, তারপরে কি আপনার দেখতে হবে হইলো সিমটমস এন্ড সাইন, এছাড়া কোনো কিছুকে বিবেচনা করা যাবে না, এবং আমাদের যে ল গুলো এগুলার অনুসরণ করতে হবে। আপনি যদি এই কটা জিনিস মাথায় রাখেন, এনে শাহিন মাহমুদের কথার কোনো গুরুত্ব আছে? এনে গুরুত্ব হইলো ওই আমাদের যে প্রিন্সিপাল, দেখেন আপনি অর্গাননে স্থির থাকছেন, এর জন্য কিন্তু আপনি এনে সিদ্ধান্ত আসতে পারলেন। কনফিউশন তো আমারও করতে হয়েছে, কিন্তু দেখেন অর্গাননে স্থির থাকলে কিন্তু আপনি এই সিদ্ধান্তেই যাবেন। ব্যাপারটা বুঝছেন কিনা? এইটাই আমি বলি যে সবসময় অর্গাননে স্থির থাকে। থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ, পরের প্রশ্ন। হাবিব রায়। আসসালামু আলাইকুম স্যার। আশা ওয়ালাইকুম করি স্যার সালাম। ভালো আছেন। জি। স্যার আপনার সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, যে নিজের ভাষায় কথা বলে সবাইকে বোঝানোর চেষ্টা করা এটা। আর আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যে লেভেল অফ হেলথ আমরা তো শিখতেছি স্যার, আমাদের ভুল হতে পারে, হ্যাঁ? হ্যাঁ, তো হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এটা একটা রোগীর যদি হেলথ তৃতীয় স্তরে বা চতুর্থ স্তরে থাকে, তার ভাইটাল ফোর্স যখন জাগ্রত হয় তখন তো যদি সেক্ষেত্রে জ্বর আসে, তাপমাত্রা তো এত বেশি থাকার কথা না। আমার ভুল হতে পারে স্যার। ও আচ্ছা, আচ্ছা, যদি আচ্ছা, আচ্ছা, আমি লেয়ারটা প্রথম যদি বুঝতে পেরেছি। প্রথম গ্রেডে বা দ্বিতীয় গ্রেডে থাকে, তার এই শরীরে তাপমাত্রা একটু বেশি থাকে, আমি তাই মনে করে বলছিলাম যে যেহেতু না, না, 104। আমি বুঝছি। আপনাকে এবার যে জিনিসটা বুঝতে হবে, এই যে এখন প্রশ্ন করছেন, এখন আমি বুঝাইতে পারি। ওই সময় তো আলোচনা চলতেছিল। শোনেন, 100 এ গ্রেডের হেলথে 160° জ্বর হইতে পারে, এর 2 বা 3 তে। কথাটা বুঝছেন কিনা? A1 এত বেশি হেলদি যে সচরাচর জ্বরই হবো না। বি গ্রেডে 160° জ্বর খুব একটা হয় না। বি গ্রেডে যারা হয় যে 102, 3 বারবার হইতে থাকে। যত বেশি লেভেল নামতে থাকে, অর্থাৎ B1 তাও 160° দিয়ে একটা পাবেন আপনি, B2 বা 3 তে 160° জ্বর আসে না। কথাটা বুঝছেন কিনা? তাদের ঘন ঘন জ্বর আসে, কিন্তু ওই সর্দি কাশি ঠান্ডা গুলা লাইগেই থাকে, এই ধরনের রোগী। সি গ্রেডে যাওয়ার পরে জ্বর আসা বন্ধ করে দেয়। C1 হয়তোবা জ্বর আসবে, বলবো যে আমার ভিতরে ভিতরে জ্বর লাগে, ঘুষঘুসাই না জ্বর, এরকম, এবং এই সময় আর জ্বর আসে না। আর ডিতে তো জ্বরের প্রশ্নই ওঠে না। তো আমার এই রুগীটা ছিল C9, তার 3 বছর চিকিৎসা করার পর সে বিতে ঢুকতেছে। এবার কথা হইলো, ডি হোক আর সি হোক, এদের যদি কখনো এই চিকিৎসা করতে 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 কখনো যখন লেভেল চেঞ্জ হবো, তখন একটা সিরিয়াস ফিভার হবো। সিরিয়াস ফিভার মানে ভয়ানক, 104-5 যাওয়াটা অসম্ভব না তখন। ঠিক আছে? জি স্যার, ওই সময় তো জি স্যার, আমি একমত। এই জন্যই স্যার ওই সময় তো ভাইটাল ফোর্সটা রোগের সাথে যুদ্ধ করতেছে, এই জন্য তাপমাত্রা হয়তো বেশি। জি স্যার। ওই সময় একটা লিফটিং হইতাছে ভাইটাল ফোর্সের। ঠিক আছে? আচমকা সে দীর্ঘদিনের চিকিৎসার ফলস্বরূপ সে একটা বিপ্লব সাধন করার চেষ্টা করতেছে, আর সমস্ত ফোর্স নিয়ে সে এবার কাজে খাটে যাচ্ছে, সেই এই সি লেভেল থেকে বি লেভেলে ঢুকবো। ভাইটাল ফোর্স তার সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করে, ইমিউনিটি সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করে, ফলাফলস্বরূপ একটা হাই ফিভার হয়। তবে এটা মানে কোন সময়, যখন তার লেভেল চেঞ্জ হবে তখন। জি স্যার, আমি ওইখান থেকেই বলছিলাম যে এটা তো স্যার এই যে প্রথম দিকে হওয়ার কথা। জি স্যার, এই কথাটাই বলছিলাম স্যার। জি, ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দর ওয়েলকাম, করে ওয়েলকাম। বুঝিয়ে। ওকে, ওকে, থ্যাংক ইউ। তারপর হাবিবুল ইসলাম, ও সরি, এর আগে ছিল রহিম আলী মন্ডল। জি। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নের উত্তর স্যার আগের সেট আপ করেছে, আমি পেয়ে গেছি। তবে স্যার আমার প্রশ্নটা হচ্ছে একটা জানার বিষয় যে স্যার এই যে অ্যাক্সিডেন্ট কেসটা যেটা দেখালেন, ওখানে স্যার আর্নিকা 0 ইউজ করলে স্যার কেমন ফল আসতো? 0 পোটেন্সি। আমি তো 0 পোটেন্সি ব্যবহার করি নাই, আমি এটা বলতে পারবো কিভাবে, যেটা আমি করি নাই। আসলে একটা ব্যাপার কি, এটা আর কোনোদিন বলা সম্ভব না, কারণ এই পার্টিকুলার রোগী, তার এই স্বাতন্ত্রিকতা, তার বৈশিষ্ট্যের মধ্যে যা প্রয়োগ করা হয়েছে ওইটা আমি দেখাইতে পারি। যেটা করি না এটা হলো অনুমান। আমি অনুমান সুলভ চিকিৎসা পছন্দ করি না। আমি যা কিছু করি পরিচ্ছন্ন, মানে আমার যেটা করি ওটা আমি আমার যুক্তি মোতাবেক করি। এখন যদি এটা 0 পোটেন্সিতে দিলে অনেকগুলা কেস আপনার ট্রিটমেন্ট করতে হবে, যেভাবে আমি সেন্টিসিমাল বা পানিতে গুলা করছি। আপনার অনেকগুলা কেস করে আপনার সিদ্ধান্ত জানাইতে হবে, তাই না? আপনার অবজারভেশন বলতে হবে যে আমি এটা অবজার্ভ করছি। যেটা অবজার্ভ করা হয় নাই সেটা কিভাবে বলুন? জি, হাবিবুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, জি। স্যার, বিশেষ করে ইনজুরি কেসগুলোতে দেখা যাচ্ছে রক্ত ঝরা, রক্ত পড়া, তো এই কেসের ক্ষেত্রে আপনার কাছে রুগী হসপিটাল থেকে পরে আসছে, এটা রক্ত পড়াটা দেখা যায় নাই, কিন্তু আমরা মাঝে মাঝে পাই রক্ত ঝরছে। এই টাইমে এটা রক্ত দেখে আতঙ্কগ্রস্ত হয়
যেহেতু আমি এত অভিজ্ঞ লোক না, সে কারণে হসপিটালে পাঠাই। তাৎক্ষণিক রক্ত বন্ধ করার জন্য আমাদের যে মেডিসিন গুলা আছে, এগুলা কি ব্যবহার করার পরে ওর সাথে পরবর্তীতে সিমটম মিলাই, যেরকম এই যে আপনি আর্নিকা দিয়েছেন, এটা যদি আপনার কাছে প্রথম অবস্থায় আসতো, তাহলে কি একসাথে দুইটা ওষুধ প্রয়োগ করা যায় তো? প্রথম কথা হলো, আমি যদি দেখতাম, আগে বিবেচনা করতাম তার রক্ত পড়ার সিরিয়াসনেস কতটুকু। যদি এই হয় যে একটু ঠান্ডা পানি, দুর্বা ঘাস বা একটা তুলার দিয়ে বা বায়োডিন দিয়ে ওয়াশ করলে পরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবো, তাইলে আর এই রোগীতে কোনো প্রবলেম নাই, আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে তার রক্ত এমন ক্রুশিয়াল স্টেটে কাটছে, একটা আর্টারি কেটে গেছে বা সিরিয়াস রক্তক্ষরণ হইতেছে, অবশ্যই তার হসপিটালে পাঠাইতে হবে ম্যানেজমেন্টের জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রক্ত যেখানে ক্ষরণ হচ্ছে সেখানে কখনোই আর্নিকা প্রয়োগ করবেন না, এটাই বিতুল কাছে আমাদের শেখান। খেয়াল করে দেখেন, তার চোখে কালো হয়ে ছিল, বিভিন্ন জায়গায় কেমোসিস ছিল, ওইখানে আর্নিকা দেওয়াতে তরল হয়ে, আমার বাবার যখন হেমাটোমা ছিল, রক্ত তরল হয়ে বাইরে গেছে। এখন যদি রক্তক্ষরণ হচ্ছে, অনেকেই অপারেশনের আগে, অপারেশনের পরে, রক্তক্ষরণের সময় আর্নিকা প্রয়োগ করেন। এই ভুলটা যেন না হয়। একটা মাত্র জায়গা, এটা হলো প্রেগনেন্সি, বাচ্চা হয়ে যাওয়ার পরে যদি কোনো রোগীর মধ্যে ব্লিডিং হচ্ছে, কারণ ওইখানে লুকিয়ে থাকে, নর্মাল ব্লিডিং থাকে, ওইটা আসলে হেমারেজ না, ওই সময় যদি পরিচ্ছন্ন আর্নিকার সিমটমস থাকে, দেওয়া যায়। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা বিতল কাজ বলেন নাই, আমি আমার বক্তব্য থেকে বলতেছি। আদারওয়াইজ যেখানে ব্লিডিং আছে ওইখানে আর্নিকা প্রয়োগ করতে নাই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কোহিনুর বেগম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি জি স্যার, এক রোগীর ধরেন যে বাত ব্যথা 5 বছর ধরে, আর ব্যথা পাইছে উনি 2 বছর ধরে, আঘাতের ব্যথা। আমি টোটালিটি নিয়ে যদি ওনাকে প্রেসক্রিপশন করা হয়, দেখা যাচ্ছে যে কয়েক সপ্তাহ পরেই ওই আঘাতের ব্যথাটা ফিরে আসছে। ওই ক্ষেত্রে স্যার আমি কি করতে পারি? না, আঘাতের ব্যথা ফিরে আসে মানে ব্যাপারটা বুঝি নাই। তার তো ব্যথা মানে ব্যাপারটা হইলো যে আপনার কাছে যখন আসছে তখন তার ওই আঘাতের জায়গাটাতে ব্যথা নাই, রাইট? জি স্যার, তখন ছিল না ব্যথা। অন্য ওষুধ জায়গায় খাওয়ার আছে, হ্যাঁ, অন্য জায়গায় আছে। বাতের ব্যথার ওষুধ দেওয়ার পরে আঘাতের আপনি ব্যথাটা ফিরে সবকিছু আসছে। রাইট, অ্যাবসলিউটলি। তার মানে আপনি তার সমস্ত কিছু বিবেচনা করে যখন প্রেসক্রিপশন করলেন, তখন তার ওই পুরানো আঘাতের ব্যথাটা আবার দেখা দিল, তাই? জি 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 স্যার। বেশি সম্ভব আমি যতটুকু বুঝছি যে এইবার যখন তার আঘাতের ব্যথাটা ওই পুরানো জায়গায় ওইটাই দেখা দিছে, আপনি তার লক্ষণগুলো ভালো করে, লোকাল লক্ষণগুলা ভালো করে লক্ষ্য করেন যে কোনো অ্যাকিউট ওষুধের সাথে, মানে ইনজুরির ওষুধের সাথে তা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে মাঝখানে একটু সেই ওষুধটা আপনাকে প্রদান করতে হইতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শ্যামলদা। জি শ্যামলদা বলেন। জি স্যার, আদাব স্যার। আদাব আদাব, জি শুনতেছি। আমার একটা প্রশ্ন আছে। আজকে একটা মানে খুব হেজিটেশনে ভুগলাম স্যার। একটা কিডনি পাথরের রোগী আসছে, তার হচ্ছে আপনার অনেকদিন ধরে, কিন্তু তার দেখলাম মাইন্ড সিমটমটা বেশি রোধ করে, এবং তার রাগের কারণে, তার শাসনের কারণে তার ছেলে মানে সুইসাইড করার জন্য বিষ পান করছে। এই ক্ষেত্রে আমি যে লোকাল সিমটম, যেটা আপনার কিডনি পাথর আর মাইন্ড সিমটম, এটার ভিতরে আমি কোনটা নিব স্যার এই ক্ষেত্রে স্যার? এটা আমার আপনার এই কোশ্চেন দিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি, জাস্ট আপনার টার্গেট করে বলা না। অ্যাকচুয়ালি আমরা যখন রোগী দেখি, আমরা যতই কই যে আমরা সাইন এন্ড সিমটমস এর উপরে লক্ষ্য করব, আর কিছুর উপরে লক্ষ্য করব না, কিন্তু এই যে অ্যালোপ্যাথরা আমাদের মধ্যে ঢুকাই দিছে রোগের নাম এবং প্যাথোলজি, এ আমার মাথার থেকে বাইরে আসে না। আপনি যদি হানিম্যানের কথাটা বুঝতেন তাহলে আপনার এই কনফিউশন তৈরি হবে না। অ্যাকচুয়ালি তার পাথর হয়েছে, এটা তার একটা সিমটমস মাত্র, তাও অনেক নিচু মানের সিমটমস, ফিজিক্যাল প্রপোর্শনের, এবং মোস্ট প্রবাবলি একটা পাথর তার কিডনিতেও তেমন কিছু করতেছে না,
কথাটা বুঝছেন? জাস্ট তার শরীরে একটা ক্যালসিফিকেশনের প্রবণতা আছে, এটারে বুঝাইতেছে। মানে এই লক্ষণটার আসলে কোনো মূল্য নাই, যদিও রোগী পরীক্ষা করে নিয়ে আইছে, হ্যাঁ তার রোগ এইটা, তার নাম আছে একটা নেফ্রোলিথিয়াসিস, কি সুন্দর একটা নাম। ডাক্তাররা এটা দেখলে হ্যাঁ আপনার পাথর হয়েছে, অপারেশন ছাড়া উপায় নাই, মানে এইটা নিয়ে একটা জগৎ বানায় ফেলছে। কথাটা বুঝছেন কিনা? কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্যক্তিকে বিবেচনা করেন, এই যে আমরা রোগীর চিকিৎসা করি এবং আমরা প্যাথোলজির দিকে না তাকাই না, আমরা ব্যক্তির দিকে তাকাই, তাহলে আপনি দেখবেন আসলে লোকটার সমস্যাটা। এটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি। তো মাশাআল্লাহ, এই যে মুখে পড়ছে আইলো কি বাগের মাথায়, আপনি তো সব জানেন শ্যামলদা, আপনি তো আমার কাছেই থাকেন। আপনার সেন্টার অফ গ্র্যাভিটি, এই কেসের সেন্টার অফ গ্র্যাভিটি যদি মনে থাকে, তারে বলতে হবে যে ভাই আপনার পাথরটা হয়তো চলে যাবে, কিন্তু এটা যথেষ্ট সময় লাগবে, কারণ এই পাথরটা কমপ্লেক্স, আপনার আরো প্রবলেম আছে। কথাটা বুঝছেন কিনা? আর যদি দেখা গেত তার মেন্টাল ইমোশনাল সাইডটা ক্লিয়ার, তাহলে তার ওই পাথর হইছে ওইখানেই তার সিমটম থাকতো, শুধু ফিজিক্যাল প্যাথোলজি নিয়ে যখন করতেন তখন রুগীরে কয়ে দিতে পারতেন ভাই আপনার মধ্যে দ্রুত রেসপন্স করার কথা, খেয়াল রাখেন। হ্যাঁ, যেমন আমি অনেক রুগীরে বলে দিই, ওই রকম দেখলে যে আপনার ওষুধটা দেওয়ার পরে প্রচন্ড ব্যথা হইতে পারে একবেলা, প্রস্রাব করতে কষ্ট হবো, একদম এই দিক দিয়ে সিরাটিটা নিয়ে যাবো, এরকম তীব্র ব্যথা হইলে আগেই ঘাবড়ায় না, এটা বলে দিই অনেক সময় অনেক রুগীরে। বা গল ব্লাডারের রুগী হইলে আমার দেখছি আমার জীবনে যে বাইরানের সময় কি পরিমাণ কষ্ট হয় অনেক রুগীর, ওটা একটু বলে দিই, খারাপটা বলে দিই। সব রুগীতে যত কষ্ট করে বাইরে তাও না, অনেকের বেলা ইজিলি বাইরে। কিন্তু কথা হলো, কিন্তু যে এই রুগীতে আপনি যারা নিয়ে বসছেন, এর সময় লাগতে পারে, আবার তাড়াতাড়ি হইতে পারে, ব্যতিক্রম কিছু ক্ষেত্র আছে, তার একটা লজিকও আছে। কিন্তু তারা বলে দেওয়া ভালো যে ভাই আপনার পাথরটা কিন্তু হুট করে যাবো না, তবে আপনি নিরাপদ, আপনার পাথরটা বাড়বো না, নতুন করে পাথর হবো না, এখান থেকে কোনো ইনফেকশন হবো না, পাথরটা বেশ কিছুদিন সাইলেন্ট থাকতে পারে, পরে একটা সময় হয়তো বা চলে যাবে, যথেষ্ট সময় লাগবে, এইভাবে আলোচনা করতে পারেন। এটা প্রগনোসিস করা। আপনি যখন রুগীর লেভেল অফ হেলথ রুগীরে বুঝতে পারবেন, তার সিস্টেম রে বুঝতে পারবেন, তার প্যাথোলজি মানে মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল সিমটোমেটোলজি, তার ভাইটাল ফোর্সের পরিস্থিতি, তার লেভেল অফ হেলথ, এই সমস্ত কিছু যখন বুঝতে পারবেন, তখন আপনি প্রগনোসিস করতে পারবেন। মোদ্দা কথাটা হলো রুগীরে বুঝতে পারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি শ্যামলদা? জি স্যার, বুঝছেন কিনা পুরো ব্যাপারটা? মেন্টাল ইমোশনাল দুটোটাই খুবই খারাপ। তাহলে আপনার বুঝতেই পারতেছেন যে রুগী আসলে এখন যদি আপনি কোনোভাবে এই ফিজিক্যাল কোনো কিছু দিয়ে তার পাথরটা দূর করে দেন, তাহলে বরঞ্চ তার মেন্টাল ইমোশনাল প্যাথোলজি খারাপ হবে, তার সাপ্রেশনের কারণে অপারেশন করে ফেলানো হইলে। আর এটাও বলে দিতে পারে যে আপনি কিন্তু পুরো আইলে যাবেন গা। কথাটা বুঝছেন কিনা? যে আপনি যদি এটা অপারেশন করেন, আপনি বহুদিকে বাজে সিচুয়েশন তৈরি হইতে পারে, মারাও যেতে পারে, মারা তো যেতে পারে। এটা বলে দিছেন, সবকিছু বলছেন। থ্যাংক ইউ শ্যামলদা। আমি হচ্ছে ইয়ের থেকে মেসেজ থেকে দুটো কোশ্চেন নিচ্ছি। আব্দুল ওয়াদুদ লিখছেন, আসসালামু আলাইকুম, হোমিও ডায়াগনস্ট বলে ক্যান্সার আরোগ্য হয় এবং তার যথেষ্ট প্রমাণও আছে, কিন্তু লেজার রাইটিং বইয়ে আছে ক্যান্সার অনিরাময়যোগ্য, সেখানে আপনার মন্তব্য জানতে চাই। মানে হোমিও ডায়াগনস্ট আমরা দাবি করি ক্যান্সার ভালো হয়, আর কেন বলতেছেন হয় না, উনি এটা বুঝাতে চাচ্ছেন। কেন্ট লেজার রাইটিংসে অনিরাময় যোগ্য বলে নাই। আপনি যে আর্টিকেল পুরোটা পড়েন, তাহলে আপনি দেখবেন তিনি বলতেছেন যে কেন ক্যান্সারকে অনিরাময় যোগ্য মানে বলা যায় বা মনে করা হয়। লেজার রাইটিংস এর ওই চ্যাপ্টারটা আমি তো অনুবাদ করছি, থিমটা হইলো এইটা, যে একটা রুগীতে যদি লক্ষণ না থাকে, ক্যান্সারের অ্যাডভান্স স্টেজে যে ঘটনাটা ঘটে, যে আমরা আসলে ওইখানে পথ নির্দেশক কোনো লক্ষণ পাই না, কাজে ওটা হারানো যায় না। এটা শুধু ক্যান্সারের ব্যাপারে না, একটা সর্দির ব্যাপারেও সত্য, একটা ফোড়ার ব্যাপারেও সত্য, সমস্ত কিছুর ব্যাপারে সত্য। যদি আমরা সিমটমস না পাই, আমরা রুগীকে আরোগ্য করতে পারবো না। আমার এখানে আছে কত ইজি কেস, সোয়ানো মানিয়ে এলো, ভালো করতে পারি না, এই বেচারারে এত আশ্রাইছি, কিন্তু কতবার করে নতুন করে কেস রিপোর্ট করছি, হয়তো আমারই ব্যর্থতা, আমি কিন্তু তার কোনো সিমটোম্যাটোলজি ওয়ান সাইডেড কেস আছে, এবং কোনোভাবে সেই ওয়ান সাইডেডনেস ভাঙানো গেতা ছিল। কথাটা বুঝছেন কিনা? তো ওই রুগীরা আমি ভালো করতে পারব না, সাফ কথা। কিন্তু এটা এখানে হানিম্যান মানে কেন্টের সময়টাতে ধারণা করা হইতো যে ক্যান্সার আর ভালো হয় না, কারণ বেশিরভাগ সময় ওই ক্যান্সার গুলো অ্যাডভান্স স্টেজে হইতো ওই টাইমটাতে। আমাদের এখানে যেমনি অনেক সময় এ লেভেলের হেলথেও ক্যান্সার দেখা দেয়, কেন্টের সময় সামাজিক, পারিপার্শ্বিক, আর্থসামাজিক কন্ডিশন, রাজনৈতিক কন্ডিশন এমন ছিল না যে ক্যান্সার খুব সহজে দেখা দিবে। ওখানে ক্যান্সার দেখা দেওয়া অনেক মারাত্মক ব্যাপার ছিল, এবং এটা দেখা দিত অনেক সাপ্রেশনের পরে যায়, যখন আর রোগীর মধ্যে কোনো লক্ষণ থাকতো না।
আমাদের বর্তমান আর্থসামাজিক কন্ডিশন, জীবনযাত্রা, এখানে ক্যান্সার দেখা দেওয়াটা খুব সহজ ব্যাপার না। এই না যে খালি দূষণ তার জন্য তা না, দেখবেন উন্নত দেশ যেখানে দূষণ নাই, অর্গানিক খাবার খায়, সেখানেও ক্যান্সার আছে, প্রচুর পরিমাণ ক্যান্সার। এটা দূষণ শুধুমাত্র না, আমাদের পুরো জীবন আনন্যাচারাল। আমি এই যে কয়েকদিন আগে দেখলাম, আমি কয়েকদিন ধরে দেখতেছি কঙ্গো, ব্রাজিল এবং কয়েকটা দেশে বিভিন্ন ট্রাইব গুলো আছে, এবং বাংলাদেশের বান্দরবনে যে ট্রাইব গুলো আছে তাদের জীবনযাত্রা গুলো আমি একটু দেখলাম কয়েকদিন ইউটিউবে। খুব ভালো ভালো ডকুমেন্টারি আছে, খুবই ভালো ডকুমেন্টারি আছে। এদের এত রোগ হয় না, তারা তারা স্রেফ মানে সকাল থেকে রাত তাদের টোটাল জীবনের সবকিছু প্রকৃতির উপর নির্ভরশীল, এবং প্রকৃতিও তাদের উপর নির্ভরশীল। তারা খুব সাংঘাতিক ভাবে প্রকৃতির সাথে, নেচারের সাথে মানায় চলতেছে। তাদের বেলায় ক্যান্সার হয় এত সোজা কথা। আমার কথাটা বুঝছেন কিনা? তো ওই সময় যে সিচুয়েশন ছিল, তাদের ক্যান্সারটা যখন হইতো আসলে ওটা অনিরাময় যোগ্য ছিল, কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর নিরাময় যোগ্য ক্যান্সার আছে, প্রচুর। একটু সতর্কতার সাথে চিকিৎসা করলে আমরা বিশাল সংখ্যক ক্যান্সারের রোগীরে ভালো করতে পারবো, কিন্তু তার জন্য ডেডিকেশন লাগবে, প্রচুর সময় দিতে হয়। ক্যান্সারের রোগীর জন্য অ্যাকচুয়ালি যেটা দরকার, আমার আমার একটা বড় সংখ্যক ক্যান্সারের রোগী ট্রিটমেন্ট তাদের জন্য খাতাই করে আলাদা করছি। আমার অভিজ্ঞতার এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা যা বলে, ক্যান্সারের রোগীদের ট্রিটমেন্ট করার জন্য আমাদের হসপিটাল দরকার, যেখানে ক্যান্সারের রোগী 24 ঘন্টা মনিটর করতে হবে। কারণ তাদের 3 দিনেও লক্ষণ পাল্টাইতে পারে, 10 দিনেও পাল্টাইতে পারে, মানে খুব ঘন ঘন লক্ষণ পাল্টাবে কিছুদিন। এই কিছুদিন যদি আমরা সাপোর্ট দিতে পারতাম, তাহলে বিশাল সংখ্যক ক্যান্সারের রোগী বর্তমানে ভালো করতে পারতাম। এই হচ্ছে আমার বক্তব্য। এই কোশ্চেন করছিলেন, থ্যাংক ইউ। এই হলো আমার কথা। শাহিনুর ইসলাম লিখছেন যে স্যার একটা অ্যাকিউট রোগ কত সময় পর্যন্ত অ্যাকিউট থাকে, যদি একটু বুঝিয়ে বলতেন। একটা অ্যাকিউট কত সময় পর্যন্ত অ্যাকিউট থাকে? আচ্ছা, না, অ্যাকিউট কোনটা কোন পর্যন্ত থাকবে তা একদম সুনির্দিষ্ট। যেমন আমরা এটাকে বলা হয় হলো, দেন একটা অ্যাকিউটের কয়েকটা স্টেজ থাকে। প্রথমে হলো ইনকিউবেশন পিরিয়ড, বেশিরভাগ অ্যাকিউট জীবাণুর সাথে সম্পর্কিত, এবং সেই জীবাণু ইনোকুলেশন শরীরে ঢোকার পরের থেকে কয়েকদিন সময় নেয়। এটা এক একটা অ্যাকিউটের ক্ষেত্রে টাইফয়েডের একটা, ম্যালেরিয়ার একটা, তারপরে হামের আছে একটা 3-4 দিন, তারপরে পক্সের আছে 8-7-8 দিন। এইরকম এক একজনের এক একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে। এটা হলো অ্যাকিউটের ফার্স্ট স্টেজ। এটা আমাদের চোখে পড়ে না, এটা মানে কোনো লক্ষণ থাকে না, তখন জাস্ট আমাদের অস্তিত্বের সাথে এটা ম্যাচ করে, এটা রেজোনেট করতে থাকে। তারপর যায় এনে দেখা যায় হচ্ছে প্রকাশকাল, ভোগকাল। এই সময় তার লক্ষণ প্রকাশ পেতে থাকে। এটাও কোনটা কয়দিন প্রকাশ হবো, এটা আসলে প্রত্যেকটা অ্যাকিউটের ক্ষেত্রে আলাদা। ওকে, এবং কোনো অ্যাকিউটে ধরেন খুব অল্প সময় থাকে, যেমন ধরেন কুত্তায় কামড়াইছে, র্যাবিস হয়েছে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে হইতে পারে, টিটেনাস আছে, বিভিন্ন। কিন্তু এটা প্রত্যেকটার ধরন আলাদা, প্যাটার্ন আলাদা, এগুলো সব অলমোস্ট সুনির্দিষ্ট। তারপর থাকে হলো রেজুলেশন 2 ভাবে হইতে পারে, হয় রোগীটা মারা যাবে অথবা রোগটা চলে যাবে কোনো ওষুধ না দেওয়া সত্ত্বেও। এটা হচ্ছে রেজুলেশনের পর্যায়ে। তো আমরা সব রোগের মধ্যে, অ্যাকিউটের সব রোগেই ওই নির্দিষ্ট সময়ের পরে এই সিচুয়েশন দেখব, যে হয় রোগী এটা থেকে ভালো হয়ে গেছে অথবা ছেড়ে গেছে। এটা কারোটা আছে 10 দিন, কারোটা 7 দিন, কারোর 21 দিন, যেমন টাইফয়েডের 21 দিন, একদম সুনির্দিষ্ট 21 দিন সময়। ডিফারেন্স হলো ম্যালেরিয়া, তার ভিন্ন কারণ আছে, এবং এটা অ্যাকচুয়ালি অ্যাকিউট, এটা সাব অ্যাকিউট ইনফ্লামেশন আমি বলবো। সাব অ্যাকিউটে চলে যায় একটা সময়ের পরে। তো এইভাবে আমরা যদি অ্যাকিউট গুলারে বিবেচনা করি, মানে অ্যাকিউট গুলারে চিনা নেই, একজন ডাক্তারের যা চিনা নিতে হবে, তখন আমরা আসলে সব অ্যাকিউটই চিনি। আর এটার থেকে ব্যতিক্রম যদি হয় যে কোনোটা রয়ে যায়, তাহলে এটা অবশ্যই অ্যাকিউট। রয়ে যাওয়া বলতে কি, একটা নির্দিষ্ট ভোগকাল নাই, এটা একবার আসলে থেকে যায়। যেমন একটু আগে আমি বললাম যে ম্যালেরিয়া, এটারে আমি অ্যাকিউট বলতে রাজি না। হ্যাঁ, অ্যাকিউট কোন সময়, এর অ্যাকিউট এক্সারসারবেশন আছে, যে একদিন পর পর দেখা যায়, কেউ 7 দিন পর পর, বা এমন। তারপরে যখন সাপ্রেশন করা হয়, দেখা যায় বছরে একবার বা বছরে 2 বার সে তার শরীর কেঁপে জ্বর আসে, সাংঘাতিক কিছু হয়। তো যেটা রয়ে গেছে, এটা এই যে এই ম্যালেরিয়ার স্টেটটা, এটা হলো সাব অ্যাকিউট ইনফ্ল্যামেটরি স্টেট, এটা আর অ্যাকিউট নাই।
এইটারেও যদি কোনোভাবে সাপ্রেস করা হয় তখন ক্রনিক রোগ দেখা দিব, বড় রোগ দেখা দিব। মানে এমন হইলো যে ম্যালেরিয়ার লক্ষণগুলো তার মধ্যে আর দেখা দেয় না, এমন কোনো ওষুধ তারে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে বুঝতে হবে যে তার হেলথের স্টেট, তার লেভেল অফ হেলথ নেমে গেছে, আর তার মধ্যে অ্যাকিউট দেখা দেওয়া সম্ভব হচ্ছে না, সি গ্রেডের হেলথে চলে গেছে বিয়ের থেকে। বুঝাইতে পারছি আপনার পুরো ব্যাপারটা? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর দুইটা আমরা প্রশ্ন নিব না, আর কেউ হাত তুলেন না। দুজন হাত তোলা আছে, দুইটা শেষ করে আর একটা ছোট্ট মেসেজ আছে, ওটা দেখে আমরা শেষ করবো। আজকে 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। মতিয়ার রহমান, জি আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি আল্লাহর রহম ভালো। জি স্যার, আমি জি। তো আজকে আপনার প্রথম ক্লাস করতেছি, তো মোটামুটি অনেক কিছু এখানে বোঝার বিষয় আছে। তো আসলে হোমিওপ্যাথি যেভাবে করা উচিত যেভাবে তো আসলে অন্য কোথাও শিখায় না যাই, তো আপনি শুরু করেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। তো স্যার আমি আপনার এই ক্লাসটা আজকেই প্রথম করলাম, আর এর আগের যে ক্লাসগুলো স্যার যে ইয়ে দিয়েছেন মানে রেকর্ড ক্লাস দিচ্ছেন স্যার, ওগুলা সব মানে আমি ঢুকলে পরে ইংলিশ হয়ে যাচ্ছে। এটা কি আমার মানে মোবাইলের কোনো সমস্যা নাকি? ভাই ঢুকলে মানে এর আগের যে রেকর্ড ক্লাসগুলো দিয়েছেন বুঝছেন, আমি ওইগুলো যদি ওই গুগল ড্রাইভে ঢুকতে যাই তো ওইটা সব ইংলিশ লেকচার আসতেছে, মানে বাংলা আসতেছে না কোনটাই। আপনার মোবাইলের সেটিং এ প্রবলেম আছে। মোবাইলের সেটিং এর সমস্যা আছে, আমি সেটাই জানি। জি জি স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। এই প্রবলেমে পড়ছিলেন আর একজন রিপন ভাই, ঠিক আছে, ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে দিন, আমরা তুমি সলভ করছো। সৈকত হোসেন, আপনি আপনি বলেন। সৈকত হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার আমি আসলে মানে নিউ কামার স্যার, নতুনদের নতুন বলা যায় স্যার। মানে এই গ্রুপে স্যার মানে এত এক্সপার্ট যারা অনেক আছেন, মানে আমি যে প্রশ্ন করব স্যার মাঝে মাঝে ভয়ই লাগে যে আমি স্যার কোনো ভুল টুল করে ফেলি কিনা স্যার। স্যার আসলে মানে একটু বলে দিই, এটা গুরুত্বপূর্ণ, সবার জানা দরকার। দেখেন, আমি যখন বসি তখন আমি আমার মেন্টাল সেটআপটা এইভাবে নিয়ে বসি যে এখানে সবাই নতুন, সবাই আমার স্টুডেন্ট। ব্যাপারটা বুঝছেন কিনা? অর্থাৎ আমার ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা মনে করে যে আমাকে শিখতে হবে। ব্যাপারটা বুঝছেন? যারা মনে করে যে আমি জানি, তাদের জন্য এই ক্লাস না। এটা আমার কথাটা আপনাদের পছন্দ হোক না হোক, কথাটা বুঝছেন কিনা? এখানে আমার কাছে সবাই নতুন, এইভাবে আমি শুরু করি। কারণ আছে, কারণ আমাদের সমাজে কনফিউশন, ভুল শিক্ষা তো বেশি, যে সবচাইতে প্রাজ্ঞ যে এখানে আছে, হ্যাঁ, তারও শিক্ষা সম্বন্ধে আমার না জানা পর্যন্ত যে না সে শুদ্ধ নিয়মগুলো সব শিখছে, আমি নিশ্চিত হইতে পারি না। কাজে আমাকে সব নিয়ম একদম শুরু থেকেই বলতে হয়। কাজে এটা দ্বিধার কোনো কারণ নাই, এই ক্লাস আপনার জন্য, আপনিই প্রশ্ন করবেন, এটাই বুঝাইতে পারছি? জি স্যার। স্যার মানে আমার হলো স্যার মেডিকেতে একটু মানে দুর্বলতা আছে স্যার। আপনি যখন স্যার কেস প্রেজেন্টেশন করেন স্যার, ওই যে প্রশ্ন যখন করেন যে কোন ওষুধটা হবে স্যার, ওইটা স্যার আমি তাৎক্ষণিকভাবে ধরতে পারি না। কিন্তু স্যার আপনি যখন ক্লাসটা শেষ হয়ে যায়, আমি স্যার পরের দিন থেকে আপনি যখন ওই ক্লাসটা রেকর্ড পাই স্যার, ওই সময় মানে আপনার 10 মিনিট করে শুনে আমি গভীরভাবে চিন্তা করি, আবার স্যার বিভিন্নভাবে ঘাঁটি, এভাবে দেখি স্যার। কিন্তু স্যার প্রশ্নগুলো হলো কি আপনি ইনস্ট্যান্ট করতে পারি না, কিন্তু যখন আমি পরের দিন আপনি যে ক্লাসটা আজকে নিলেন ওইটা আমি কালকে অনেকক্ষণ দেখি স্যার, দেখার পর আমারও তখন কিছু প্রশ্ন হয় স্যার। এটাই হলো এখন সমস্যা হতেছে স্যার। না না, ওই প্রশ্নগুলো নোট রাখবেন, একটা ডায়েরির মধ্যে ওই প্রশ্নগুলো লেখা রাখবেন। আবার যখন আমার কোনো ক্লাসে সুযোগ পাবেন জিজ্ঞাসা করবেন। যদি কোনো ক্লাসে সুযোগ না পান, যে প্রাসঙ্গিক হচ্ছে না, প্রশ্নগুলো থাইকা যাক, একদিন দেখবেন আপনি এগুলোর উত্তর কাটতে পারবেন, যে এটা এটা আমার প্রশ্নের উত্তর পাইছি, এটা পাইছি। তারপরেও যদি থাকে এই কোর্স শেষ হওয়ার পরে প্রয়োজন, আমি আপনার আলাদা করে সময় দিব, সমস্যা নাই। প্রশ্নের উত্তর সবাই কোর্স থেকে নিয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু অস্থির হওয়ার দরকার নাই। নতুন অবস্থায় শিখতে গেলে অনেক প্রশ্ন আসবো যেটা হয়তো প্রাসঙ্গিক না, হয়তো পরের ক্লাসে আপনি উত্তরটা পেয়ে যাবেন। একটু ধৈর্য রাখলে আপনার সব প্রশ্নের উত্তর, ওই ডায়েরির প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে বেরিয়ে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনার তাৎক্ষণিক উত্তর দিতে হবে এরকম না। আমি এখানে জানি অনেকে আছে যারা প্র্যাকটিস বহু বছর ধরে করেন, ঠিক আছে, তারা দেখ, সমস্যা নাই। আপনি পারতেছেন না, দিয়েন না। আর যদি ভুল কোনোটা দেন, দিলেন, আপনার ওই আলোচনার মধ্যে হয়তো উঠে আসবো যে এই ওষুধটা কেন এখন দেওয়া যাচ্ছে না, আপনার শিখতে সুবিধা হবো। তবে আপনার শিক্ষার পদ্ধতি সঠিক, আপনি যে পরের দিন যাই স্টাডি করেন, এটাই আমি করতে বলি। এটা যারা জানে বলে মনে করে তারা আর করবো না, কিন্তু যারা জানে না তারা করবে, এবং তারা অত্যন্ত উপকৃত হবে এবং খুব ভালো করবে ভবিষ্যতে। কারণ আমি যা শিখাইতেছি এন থেকে আল্লাহ যতটুকু তৌফিক দিতেছে, এখানে আবর্জনা নাই।
আর বেশিরভাগ মানুষ যখন শিখতে গেছিল তখন আবর্জনার মধ্যে থেকে মানে মধু কুড়াইতে গেছে, অনেকে এটা পারছে অনেকে পারে নাই, ওই মধুর সাথে গুড় মিশাই নিয়ে আইছে। তো কাজেই আপনার এখনকার শিক্ষাটা স্বচ্ছ, আপনি এইভাবে করেন, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। লাস্ট কোশ্চেন মেসেজ থেকে নিচ্ছি, আপনি কোশ্চেন নিতে পারবো না, অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে? নাফিসা তাবাসসুম উনি মেসেজ করছেন যে এসেনশিয়াল থ্রম্বোসাইটোপিনিয়া কি ভালো হয় কিনা, ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো ভালো হতে পারে। যদি প্ল্যাটিলেট 8 to 10 লাখ থাকে, জেনেটিক মিউটেশন থাকে, তাহলে কি হবে? উনি এটা জানতে চান। জেনেটিক মিউটেশনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। জেনেটিক মিউটেশনের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় উন্নতি সম্ভব, ভালো করা সম্ভব না। এই এসেনশিয়াল থ্রম্বোসাইটোপিনিয়া যদি জেনেটিক্যাল মিউটেশন পরিষ্কার থাকে আর এত পরিমাণ লো প্ল্যাটেলেটস থাকে, তাহলে সেইখানে কিন্তু মুশকিল আছে, তারা হয়তো 100% ভালো করা যাবে না, তবে হোমিওপ্যাথিতে তার ভালো মেনটেনেন্স হবে। কিন্তু যদি জেনেটিক মিউটেশন সুস্পষ্ট না থাকে, যা ফিচার্স অফ এসেনশিয়াল সাইটোপিনিয়া থাকে, সেখানে কিছু কিছু কেস ভালো হবে বলে আমার মনে হয়। যদিও থ্রম্বোসাইটোপিনিয়া এবং থ্রম্বোসাইটোসিস সবগুলোই ট্রিটমেন্ট আমি করছি, ভালো হয়েছে এরকম কেস, আল্লাহর রহম খুব ভালো মতোই আছে এমন একটা দুইটা। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে এই কথা, এক্সপিরিয়েন্স এবং লজিক অফ সায়েন্স এই দুইটাই মিলে এই কথা বলে যে যেখানে জেনেটিক মিউটেশন থাকবে রোগীর সবচেয়ে বেস্ট ম্যানেজমেন্ট হবে, কিন্তু এখানে লজিক এটাকে আমি বলি হলো লজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু কিওর মোস্ট প্রবাবলি সম্ভব হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের মতো এখানে আমাদের আজকের সেশন সমাপ্ত করব। আগামীকালকে আমাদের বই পড়ার বিষয়ে আলোচনা আছে, আশা করি জিনিসটাকে ওই দিন আমি দেখলাম যে অনেকে হয়তো বই পড়াটাকে খুব একটা গুরুত্ব দেন না। আশা করি আমাদের প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আর পরীক্ষা তো দিতে হবে, বই পড়া থেকেও পরীক্ষা আসবে। সো ক্লাস মিস যারা করবেন তারা ফলভোগ করবেন, ওকে? আর তাহলে কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা ক্লাস আমিও বিদায় নিচ্ছি তাইলে, শুভরাত্রি বলে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, এটা শিক্ষামূলক হইলে আমাদের কমিউনিটিতে যদি শিক্ষার জায়গাটাতে পরিবর্তন আসে তাইলে এটা একমাত্র সহায়তা। আর শুধুমাত্র এন্টারটেইনমেন্ট যদি হয়, যে একটা জায়গায় গেলাম আমি যাই মজার কিছু ক্লাস শুনলাম মুখরোচক, কিভাবে টেকনিক করছে এগুলা দেখলাম, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য আমি আসি নাই। এখানে কিন্তু আমি সিরিয়াসলি শিখাইতে আসছি। এই অ্যাকিউট গুলা শেষ হইলে অ্যাসাইনমেন্ট শুরু হবো, আপনাদের কেসগুলা এই যে বিষয়গুলা শিখতেছেন এই আলোকে সাজাইয়া পাঠাইতে হবে। এই অ্যাসাইনমেন্ট আমি একটা একটা করে দেখি, সবাই প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, ক্লাস না দেখে না শিখে পরে কিন্তু ওই পরীক্ষায় কেউ পাস করতে পারবে না। ওটা কিন্তু সবচাইতে কঠিন পরীক্ষা আমাদের কোর্সের। আমাদের কোর্সের সবচাইতে কঠিন অ্যাসাইনমেন্ট হচ্ছে এই সাবজেক্টের, এবং লাস্টে যায় আপনাদের পাস করতে গেলে পরে পেপার কেস, অলরেডি আমি আমার অ্যাসিস্ট্যান্টে বলে দিছি, পেপার কেস সলিউশন করতে হবে 10টা করে, এত সহজ না। এবং এন থেকে যখন বাইরে যাবেন এগুলা পাস করে, তখন আমরা ঘোষণা দিতে পারবো যে এনে যারা আছে সব ক্লাসিক্যাল। এইভাবেই সাজানো হয়েছে এটা, কাজেই সাবধান থেকে। ওকে, আমি শুভরাত্রি নিচ্ছি। মাহফুজ ভাই আপনি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা বন্ধ করতে